14 বছরের কিশোরী, স্কুলে ভালো, গানে পারদর্শী, বন্ধু বান্ধবদের সঙ্গে প্রাণবন্ত। নাম আরুষি তলোয়ার। এক সকালবেলা তার নিথর দেহ পাওয়া গেল নিজের বেডরুমে, গলা কাটা, চারদিক স্তব্ধ। এরপর যা ঘটল তা যেন কোনো থ্রিলার সিনেমার চেয়েও জটিল। ঘরের ভেতরে লাশ, দরজা বাইরে থেকে বন্ধ, ভেতরে ঢোকার কোনো চিহ্ন নেই, আর সবচেয়ে আশ্চর্য, বাড়িরই এক কর্মচারী হেমরাজ ছিলেন নিখোঁজ। সবার চোখ তখন একটাই প্রশ্নে, এই হত্যাকাণ্ড কি বাইরের কেউ করেছে, নাকি ঘরের ভেতরেই লুকিয়েছিল খুনি? এই একটি ঘটনা বদলে দিয়েছিল গোটা ভারতের মিডিয়া, ইনভেস্টিগেশন এবং বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি। সাংবাদিকরা প্রতিনিয়ত খবর করছিল, পুলিশ একটার পর একটা সন্দেহভাজন বদলাচ্ছিল, আর অবশেষে অভিযোগের আঙুল উঠল যাদের দিকে কল্পনাও করা যায় না, নিজের বাবা মা। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে এক নিরীহ কিশোরীর মৃত্যু একটা জাতিকে দ্বিধায় ফেলেছিল, কে ছিল প্রকৃত খুনি, আর মিডিয়া ও তদন্ত সংস্থার ভূমিকা কতটা ন্যায়সঙ্গত ছিল। তো ঘটনার দিন 15 মে 2008, দিল্লির নয়ডার একটি অভিজাত ফ্ল্যাট। তলোয়ার পরিবার, রাজেশ তলোয়ার, নিপা তলোয়ার আর তাদের কন্যা আরুষি। রাতে তারা তিনজনই ঘুমিয়ে পড়েন। সকালবেলায় আরুষির দরজা খুলে পাওয়া যায় তার নিথর দেহ। প্রথমে পুলিশ ধারণা করে সম্ভবত বাড়ির নেপালি কর্মচারী হেমরাজ তাকে খুন করে পালিয়ে গেছে, কিন্তু পরদিন ছাদে পাওয়া গেল হেমরাজেরও লাশ, একইভাবে গলা কাটা। তদন্তের ধারা ও বিপর্যয়। স্থানীয় পুলিশের তদন্তে ছিল প্রচুর গাফিলতি। প্রমাণ ধ্বংস হয়ে যায়, যেমন ছাদটি সিল না করা, ঘটনাস্থলে উৎসাহী প্রতিবেশীদের প্রবেশ, লাশের পচন। পরে কেস হস্তান্তর করা হয় সিবিআইকে, এবং এখান থেকেই মামলাটি নিতে থাকে নাটকীয় মোড়। মিডিয়ার ভূমিকা ও চরিত্র হনন। সাংবাদিকরা ব্যস্ত হয়ে পড়ে ব্রেকিং নিউজ করার জন্য। আরুষির বন্ধুর সঙ্গে চ্যাট, ফেসবুক স্ট্যাটাস, সবকিছুই হয় প্রকাশ্য। মিডিয়া তাকে একেবারে প্রেমিকা, বিদ্রোহী কিশোরী হিসেবে প্রজেক্ট করতে শুরু করে। রাজেশ ও নিপাকে অত্যধিক আধুনিক, অবহেলিত বাবা মা বলে চিহ্নিত করা হয়। দ্বিতীয় তদন্ত। সিবিআইয়ের দ্বিধাগ্রস্ততা। সিবিআই প্রথম পর্যায়ে হেমরাজের বন্ধু ও এক নেপালি গোষ্ঠীকে সন্দেহ করে। তাদের পলিগ্রাফ ও নার্কো টেস্টও করা হয়, কিন্তু যথেষ্ট প্রমাণ না মেলায় পরবর্তীতে আবার নতুন টিম এসে তলোয়ার দম্পতিকেই অভিযুক্ত করে। তাদের যুক্তি ছিল, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই, শুধু বাবা মাই ছিলেন ঘরে। হত্যার সময় ব্যবহার করা অস্ত্র মিলেছিল ডেন্টাল ক্লিনিক থেকে, তাদের পেশা ডাক্তারি। কিন্তু প্রশ্ন উঠেছিল, এতটাই নিখুঁত, ঠান্ডা মাথায় কি নিজের সন্তানকে হত্যা করা সম্ভব? আর সত্যিই যদি তারা অপরাধী হতেন, তাহলে পুলিশের চোখে ধুলো দেওয়ার এত ক্ষমতা কিভাবে পেলেন? আদালত ও রায়। 2013 সালে বিশেষ আদালত রাজেশ ও নিপাকে দোষী সাব্যস্ত করে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু 2017 সালে এলাহাবাদ হাইকোর্ট সেই রায় বাতিল করে দিয়ে বলে, প্রমাণ অপর্যাপ্ত। তারা মুক্তি পান। তবে মুক্তি পেলেও সমাজের চোখে তারা সন্দেহভাজন রয়ে যান। আর সেখানেই এই মামলার আসল ট্র্যাজেডি। একটা নিরপরাধ মেয়ের মৃত্যু এবং দুইজন বাবা মায়ের ভেঙে পড়া জীবন। এই কেস নিয়ে তৈরি চলচ্চিত্র ও বিশ্লেষণ। এই কেস নিয়ে তৈরি হয়েছে বই, ডকুমেন্টারি এবং 2015 সালের হিন্দি সিনেমা তলোয়ার, যেখানে পরিচালক বিশাল ভরদ্বাজ ও মেঘনা গুলজার তুলে ধরেছেন তদন্ত ও মিডিয়ার ত্রুটিপূর্ণ দিকগুলো। এই সিনেমা এবং নানা রিপোর্টে উঠে আসে প্রশ্ন, তদন্তকারীর পূর্বনির্ধারিত মনোভাব কি কখনো বিচারকে প্রভাবিত করে না? আরুষি তলোয়ার হত্যাকাণ্ড কেবল একটি খুনের ঘটনা নয়, এটি ভারতীয় তদন্ত প্রক্রিয়া, মিডিয়ার দায়িত্বহীনতা এবং সমাজের বিচারবোধকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। একটা পরিবার হারালো তাদের সন্তানকে, তারপর হারালো সম্মান, সামাজিক স্বীকৃতি, এমনকি নিজেদেরই আত্মবিশ্বাস। আর সত্য আজও অধরা। এই ঘটনা আমাদের শিখিয়ে যায়, তথ্য ও তদন্তের নামে কল্পনা করা কতটা ক্ষতিকর হতে পারে, মিডিয়া ট্রায়াল কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে জীবনের উপর, আর সমাজের ভেতরের বিচার প্রক্রিয়া কতটা আবেগপ্রবণ হতে পারে বাস্তবের চেয়ে।
এই ভিডিও যদি আপনার চিন্তাকে স্পর্শ করে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মতামত দিন কমেন্টে। আপনার মতে কে ছিল প্রকৃত খুনি? এই মামলায় কি ন্যায় বিচার হয়েছে? দেখা হবে পরের ভিডিওতে আরেকটি রিয়েল লাইফ ক্রাইম স্টোরি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, সচেতন থাকুন।